So good morning class. আমাদের হচ্ছে as you know ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্লাস। সো আজকে আমাদের ফার্স্ট লেকচার শুরু হচ্ছে। সো ইন দ্য ফার্স্ট লেকচার বেসিক্যালি আমরা খুব বেসিক জিনিস অফ IHRM এগুলা নিয়ে আলোচনা করব, যে হোয়াটস দ্য ডেফিনেশন অফ IHRM, এটার অ্যাপ্রোচগুলা কি, ডাইমেনশনগুলা কি, এবং হাউ ইট ডিফার্স ফ্রম দ্য ডোমেস্টিক HR অ্যাক্টিভিটিস, এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং স্পেশালি দ্য ডাইমেনশনস, এখানে যেই ডাইমেনশনসে যেই ক্যাটাগরির কথা বলা হবে, এমপ্লয়ের কথা বলা হবে, এই টার্মসগুলো আমাদেরকে জানতে হবে, বিকজ দ্যাট টার্মস উইল বি ইউজড ইন থ্রু আউট দ্য হোল সাবজেক্ট। হ্যাঁ, যে হোল কোর্সে এটাকে ইউজ করা হবে। সো এর আগের আমরা যে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা করেছিলাম, আমরা যে একটু কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করেছিলাম ইন্ট্রোডাক্টরি ক্লাসে, বুকসের রেফারেন্স দিয়েছিলাম, এবং ওখানে আমরা একটু বেসিক আলোচনা করেছিলাম যে আসলে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা কি, রাইট? সো ওখানে আমরা বলেছিলাম যে এই বেসিক্যালি HR অ্যাক্টিভিটিসগুলা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিসগুলা যখন এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা করি, তখনই এটা হয়ে যায় IHRM বা ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। বাট এখানে যেমন এখানে আমরা একটা বেসিক একটা ফর্মাল একটা ডেফিনেশন যেমন এখানে দেয়া হয়েছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ দ্য টার্ম ইউজ ফর অর্গানাইজেশনস দ্যাট ম্যানেজ দেয়ার হিউম্যান রিসোর্স অ্যাক্টিভিটিস অ্যাট অ্যান ইন্টারন্যাশনাল লেভেল। হ্যাঁ, সো এইখানে আরও বলতে চাচ্ছে যে IHRM এ আমরা টিপিক্যাল HR অ্যাক্টিভিটিসগুলা তো থাকেই। টিপিক্যাল HR অ্যাক্টিভিটিসগুলা বলতে কি, যে আমাদের রিক্রুটমেন্ট, সিলেকশন, পারফরমেন্স ম্যানেজমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, রিমিউনারেশন, এগুলো তো টিপিক্যাল কাজকর্ম থাকেই। বাট অ্যাট দ্য সেম টাইম IHRM এর টিপিক্যাল অ্যাক্টিভিটিসের পাশাপাশি ইন্টারন্যাশনাল লেভেলে যে কাজকর্মগুলো করতে হয় সেইগুলাও করা হয়, এবং এখানে ইন্টারন্যাশনাল লেভেলের যত ধরনের কাজ আছে সেগুলোর অ্যানালাইজ অ্যান্ড ম্যানেজমেন্টও হয়ে থাকে। ফর এক্সাম্পল হইতে পারে, যেমন এখানে বলেছে, কোম্পানিজ মে অ্যাডভার্টাইজ পজিশনস গ্লোবালি। হ্যাঁ, গ্লোবাল আপনার হয়তো বা you have a subsidiary or you have your parent company, আপনি যে কোম্পানি, your parent company is in USA and you have subsidiary all over the world. হ্যাঁ, সো যে কোনো একটা দেশের ইন্টারন্যাশনাল কোনো একটা কান্ট্রিতে আপনি, আমরা যেরকম বিডি জবস বলেন বা এসব যেমন ইয়ে দেই না, সার্কুলার দেই না, ওরকম গ্লোবালি আপনার এই ধরনের ইয়ে করতে হইতে পারে, যে হিউম্যান স্কিল আপনার অ্যাকোয়ার করতে হতে পারে বা রিক্রুট করতে হতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে বলেছে আর আপডেট দেয়ার পলিসিস ফলোইং আ রিভিউ অফ ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস। এখানে বলতে কি বুঝাচ্ছে, যে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস বলতে বুঝাচ্ছে যে আপনি তো যখন বিভিন্ন কান্ট্রিতে আপনার যখন সাবসিডিয়ারি থাকে, সো দ্য কালচার উইল ডিফার। হ্যাঁ, দ্য প্র্যাকটিসেস উড ডিফার, বিভিন্ন কান্ট্রির প্র্যাকটিসেস উড ডিফার, রাইট? আপনার বাংলাদেশের প্র্যাকটিস বলতে গেলে, বাংলাদেশের প্র্যাকটিস অ্যান্ড ইন্ডিয়ান প্র্যাকটিস, এই এত নেইবারিং কান্ট্রি হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের প্র্যাকটিসেসের মধ্যে কিছুটা হলেও ডিফারেন্সেস কিন্তু থাকে, সিমিলারিটিও থাকে, আবার ডিফারেন্সেসও থাকে। সো আমরা IHRM এ যখন আপনার যখন একটা HR পলিসি ডেভেলপ করতে হয়, যে আমার কোম্পানির HR পলিসি কী হবে, তো তখন IHRM এর একটা কাজ থাকে, একটা অংশের কাজ থাকে, যে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন লেভেলে কোথায় কি প্র্যাকটিসেস হচ্ছে সেগুলোকে কম্প্যারিজন করে, অ্যানালাইজ করে, এবং কোনটা বেস্ট প্র্যাকটিস সেটাকে ডিটারমাইন করে, সো দ্যাট দে ক্যান অ্যাডপ্ট দোজ প্র্যাকটিসেস ইনটু দেয়ার ফার্মস, রাইট? আচ্ছা, এখানে আরও কি বলতেছে, সেকেন্ড পয়েন্ট কামস দ্যাট ফার্দারমোর IHRM মে অলসো এনকাম্পাস অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস। আরও অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস IHRM এ থাকে যেটা ডোমেস্টিকে থাকে না, সাচ অ্যাজ এক্সপ্যাট্রিয়েট ম্যানেজমেন্ট। এটা নিয়ে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসেও কিছু বলেছিলাম, যে আমাদের IHRM এর একটা পোর্শন কিন্তু আছে অল অ্যাবাউট এক্সপ্যাট্রিয়েট ম্যানেজমেন্ট, যে আমরা যখন আমার প্যারেন্ট কোম্পানি থেকে সাবসিডিয়ারি কোম্পানিতে কোনো এমপ্লয়িকে একটা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট আমি পাঠাচ্ছি, তো তাকে গিয়ে হয়তো বা ওই দেশে গিয়ে থাকতে হচ্ছে, ওখানে গিয়ে রিসাইড করতে হয়, হয়তো বা সে একজন জেনারেল ম্যানেজার হিসেবে গেছে, বা হয়তো বা আর হায়ার পোস্ট অ্যাজ আ CEO গেছে। হ্যাঁ, এরকম অনেক সময় যায়। সো এদেরকে আমরা এক্সপ্যাট্রিয়েট বলে থাকি। তো এদের ম্যানেজমেন্ট, ওভারঅল ম্যানেজমেন্ট কীভাবে হবে সেটাও IHRM করে থাকে। হ্যাঁ,
তারপর বলতেছে মাল্টিপল ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যাক্টিভিটিস, ফর এক্সাম্পল ভ্যারিং ইন্টারন্যাশনাল কালেকটিভ এগ্রিমেন্টস অর এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টস টু মিট ডিফারেন্ট কান্ট্রি স্পেসিফিক লিগাল অ্যান্ড ট্যাক্স রিকোয়ারমেন্টস। আচ্ছা, এইটাকে বলতে চাচ্ছে যে আপনি যখন ধরেন আপনার এমপ্লয়ের জন্য আপনার এই দেশে বাংলাদেশে যেসব ট্যাক্স অ্যান্ড লিগাল রিকোয়ারমেন্ট মেনে চলতে হয়, হইতে পারে অ্যাকর্ডিং টু এমপ্লয়মেন্ট ল, লেবার ল, হ্যাঁ, বিভিন্ন রেগুলেশনস থাকে, হ্যাঁ, ট্যাক্সেরও কিছু রেগুলেশনস থাকে, হ্যাঁ, এগুলা বাংলাদেশের প্রেক্ষিতে একরকম, আপনি যখন অন্য দেশে একটা সাবসিডিয়ারি আছে সেখানের প্রেক্ষিতে ল ডিফারেন্ট এবং আপনাকে ওই লোকাল লটা মেনে চলতে হবে, হ্যাঁ। সো এই জিনিসগুলা ডোমেস্টিক আইএচআর করে না, এটা করে হচ্ছে আপনার IHRM, ইন্টারন্যাশনাল আইএচআর করে থাকে, হ্যাঁ। এরকম বিভিন্ন ধরনের এক্সাম্পল আসতে পারে যে IHRM কিভাবে ডিফার করতেছে ডোমেস্টিক থেকে এবং হোয়াট আর দ্য ডেফিনেশন অ্যান্ড অ্যাক্টিভিটিস দ্যাট আর ইনক্লুডেড ইন IHRM, হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে অ্যাপ্রোচেস টু রিলেটেড টু IHRM। আচ্ছা, আমরা অ্যাপ্রোচেস বলতে এখানে আমরা জানি যে আপনার গ্লোবাল যত কাজই আসতেছে মার্কেটে এইচআর এর, ওগুলার ম্যানেজমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংই হচ্ছে IHRM এর কাজ, হ্যাঁ। তো এখানে বেসিক্যালি 3টা অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, হ্যাঁ, দ্যাট ইজ রিলেটেড টু IHRM। আপনার এইচআর অ্যাক্টিভিটিসগুলো যখন করতে যাচ্ছেন আপনাকে 3টা ব্রড অ্যাপ্রোচের দিকে খেয়াল রাখতে হবে, কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন এবং এই 3টা সেক্টরকে আপনি সবসময় কনসিডারে রাখবেন। সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক এবং ক্রস কালচারাল অ্যাপ্রোচটা কি হবে, আপনার কম্পারেটিভ IHRMটা আপনার কীরকম হবে এবং আপনার মাল্টি ন্যাশনাল মানে MNE যেগুলোকে বলি মাল্টি ন্যাশনাল কর্পোরেশন আর এন্টারপ্রাইজ, এটার ফোকাসের আন্ডারে আপনার এইচআর এর অ্যাপ্রোচটা কি হবে, হ্যাঁ। সো স্ট্র্যাটেজিক আর ক্রস কালচারাল IHRM এর ক্ষেত্রে যদি আপনি বলেন যে এখানে বলতেছে যে বেসিক্যালি ম্যানেজিং HR প্র্যাকটিসেস উইদিন এনি অর্গানাইজেশন ফ্রম অ্যান ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ। আচ্ছা, মানে গ্লোবাল ট্রেন্ড কি, গ্লোবাল স্কিলসগুলোকে কোনগুলোকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে, ট্যালেন্টস কোনগুলোকে হায়ার করা হচ্ছে, কোনগুলা মোর ইম্পর্টেন্ট অ্যান্ড মোর রেলেভেন্ট টু দ্য জেনারেশন রাইট নাও, হ্যাঁ, or to the market right now. So এই জিনিস এই অ্যাপ্রোচগুলোকে মাথায় রাখতে হবে। মানে when you're going international you cannot have just a local perspective, you have to think globally, ঠিক আছে, আদারওয়াইজ আপনি পিছে পড়ে যাবেন। আপনি যখন একটা ডিফারেন্ট, আপনি যখন এখন বাংলাদেশ সৌদি আরবে যাবেন, আরেকটা মুসলিম কান্ট্রির কথাই বলি, হ্যাঁ, Saudi Arabia's culture is a lot different than Bangladesh. If you have a subsidiary in Saudi Arabia, so your HR policy has to match those culture. অনেক কিছুই আছে যেটা, যেমন নর্মাল আপনি ডাভের অ্যাডই ধরেন, হ্যাঁ, ডাভের বাংলাদেশে ইউনিলেভারের অ্যাড হয়, আবার আপনার সৌদি আরবিয়াতেও হয়, বাট দ্য কালচার ইজ ডিফারেন্ট, সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দোজ ডিফারেন্সেস অলসো, হ্যাঁ। সো এরকম যেমন মার্কেটিংয়ে যেমন হচ্ছে, তেমনি HR পলিসিও যখন আপনি অ্যাকসেপ্ট করতে আসতেছেন তখন ক্রস কালচারাল ব্যাপারগুলো চিন্তা করতে হচ্ছে যে আপনার ওইখানে সাবসিডিয়ারিতে যেই মানুষগুলো কাজ করতেছে আপনার ফার্মে, হোয়াট আর দেয়ার কালচার, সোশ্যাল কিউজগুলা কি, হ্যাঁ, এই সব কিছু মাথায় রেখে আপনার একটা HR পলিসি, আপনার একটা কোম্পানির HR পলিসি থাকতে হবে, রাইট। সো এটা একটা অ্যাপ্রোচ গেল। আরেকটা বলতেছে যে কম্পারেটিভ IHRM, এখানে বলছে এনি অর্গানাইজেশন সিকিং, ডিসক্রাইবিং, কম্পেয়ারিং অ্যান্ড অ্যানালাইজিং HRM সিস্টেম অ্যান্ড প্র্যাকটিসেস ইন ভেরিয়াস কান্ট্রিজ। এই যে কম্পারেটিভের কথা যেটা বললাম না, যে বেস্ট প্র্যাকটিসেসগুলো কি আমাকে জানতে হবে, রাইট, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসেসগুলো রিভিউ করে আমি তখন রিভিউ করার পরে যখন আমি একটা কনক্লুশন আসবো তখনই আমি বুঝতে পারবো যে আমার HR পলিসিটা আমি কিভাবে ডেভেলপ করব, হ্যাঁ। সো দিস কম্প্যারেটিভ অ্যানালিসিসটা খুব ইম্পর্ট্যান্ট, যে এই অ্যানালিসিসের থ্রুতেই তো আমরা বুঝি যে হোয়াট ইজ ওয়ার্কিং অ্যান্ড হোয়াট ইজ নট ওয়ার্কিং, রাইট, হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি দ্যাট শুড বি অ্যাডপ্টেড ফর আওয়ার কালচার অর আওয়ার ফার্ম, হ্যাঁ। আচ্ছা, এরপরে বলেন MNE ফোকাস, যেটা বলতেছে MNE, এখন আপনি যদি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি হন অবশ্যই আপনার HR অ্যাক্টিভিটিস কিন্তু একটা লোকাল কোম্পানির মতো হবে না,
রাইট? আপনার ধরেন আমাদের লোকাল কোম্পানি যদি ধরেন আকিজ হয় আর ইউনিলিভারের এইচআর পলিসি, দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকবে। সেটা যদি লোকাল কোম্পানির রানার হয় আর একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকবে এইচআর পলিসিতে। সেটা আপনার সিলেকশন থেকে শুরু করে রিমিউনারেশন, স্যালারি, এগুলো থেকে শুরু করে সব কিছুর মধ্যেই একটু ডিফারেন্স থাকেই। সো আপনার এইখানে যে এইচআর অ্যাক্টিভিটিসের ম্যানেজমেন্টগুলো হবে, হ্যাঁ, যখন আপনার অফিসেস দেয়ার আর অফিসেস ফর ইউ ইন মোর দ্যান ওয়ান কান্ট্রি, ইন সেভারাল কান্ট্রিজ, সো ওই সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার পলিসিগুলা যেন গ্লোবাল পার্সপেক্টিভে অ্যাকসেপ্টেড হয় এবং আমার গ্লোবাল পার্সপেক্টিভ বলতে আমার যেই দেশে যেই সাবসিডিয়ারি সেখানকার লোকাল লজ অ্যান্ড রেগুলেশনসের সাথে ম্যাচ করে, হ্যাঁ, এবং আরও অনেক কিছু ব্যাপার আছে। আমরা যখন ডিফারেন্সেসগুলো পড়তে যাব যে ব্রডার পার্সপেক্টিভ কীরকমভাবে থাকে, তখন আমরা আরও জিনিসগুলো বুঝতে পারবো যে হাউ উই নিড টু হ্যাভ দ্যাট ফোকাস। যখন আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি হন তখন আপনার এইচআরের ফোকাস কেন ওই দিকে, ওই স্ট্র্যাটেজিকভাবে ওই দিকে থাকতে হবে। আচ্ছা, সো এইটা গেল আমাদের তিনটা অ্যাপ্রোচ, যে আমি যখন এইচআর অ্যাক্টিভিটিস করতে যাচ্ছি এই অ্যাপ্রোচগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। এরপরে আসেন একটা ডাইমেনশন। আমার যে অ্যাক্টিভিটিগুলো আছে এটাকে আমরা তিনটা ডাইমেনশনে ভাগ করছি এখানে, ঠিক আছে? সো এই তিনটা ডাইমেনশনের মধ্যে একটা হচ্ছে যে আমাদের যেসব নর্মাল এইচআর অ্যাক্টিভিটিসগুলো আছে, ওয়ালাইকুম আসসালাম। সো এই তিনটা ডাইমেনশনের মধ্যে ফার্স্ট এখানে বলছে যে নর্মাল যেই আমার যে ব্রড এইচআর অ্যাক্টিভিটিসগুলো ইনক্লুডেড থাকে, সেটা আপনার নর্মাল প্রকিউরমেন্ট থেকে শুরু করে কিভাবে অ্যালোকেট করবেন, কিভাবে প্ল্যান করবেন, স্টাফিং কিভাবে করবেন, পারফরমেন্স ম্যানেজমেন্ট কিভাবে করবেন, হ্যাঁ, কম্পেনসেশন, বেনিফিট, এই সব কিছু, এইগুলা তো একটা ডাইমেনশন গেল। সেকেন্ড আরেকটা ডাইমেনশন, এই যেই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, টার্মগুলো ইউজ হবে, সেটা হচ্ছে কোন কান্ট্রি বা ন্যাশনাল কান্ট্রিতে আপনি ইনভলভড, আপনার এইচআর অ্যাক্টিভিটিসগুলো ইনভলভ। সেটা হইতে পারে আপনার হোস্ট কান্ট্রি। হোস্ট কান্ট্রি বলতে বোঝাচ্ছে যেই কান্ট্রিতে আপনার সাবসিডিয়ারিটা লোকেটেড। আচ্ছা, হইতে পারে আপনার প্যারেন্ট কান্ট্রি, হ্যাঁ, প্যারেন্ট কান্ট্রি বলতে যেখানে আপনার হেডকোয়ার্টার অফিসের। হইতে পারে একটা থার্ড কান্ট্রি, হ্যাঁ, বা আদার কোনো কান্ট্রি, হ্যাঁ। সে যেমন আমরা অনেক সময় বিভিন্ন কান্ট্রি থেকে লেবার জোগাড় করে থাকি বা অন্যান্য ধরনের ফাইন্যান্স নিয়ে থাকি বা আদার ইনপুটস নিয়ে থাকি। ফর এক্সাম্পল বলতে পারি, যেমন অ্যাপেলের কথা যদি চিন্তা করেন, অ্যাপেল হয়তো বা তার ব্যাটারি জোগাড় করছে একটা অ্যাজ অ্যান ইনপুট চায়না থেকে, হ্যাঁ। সো দ্যাট ইজ আ থার্ড কান্ট্রি অলসো, হ্যাঁ। সো এইরকম এই ন্যাশনাল বা কোন কান্ট্রিতে আপনি আছেন এই ক্যাটাগরিটা আপনার আরেকটা ডাইমেনশন, এটা সবসময় চিন্তায় রাখতে হবে যখন আপনি পলিসি ডেভেলপ করবেন। আরেকটা ক্যাটাগরি বলতেছে থার্ড ডাইমেনশন ইজ যে আপনার কোন ক্যাটাগরির অফ এমপ্লয়ি। ক্যাটাগরি অফ এমপ্লয়ি বলতে বোঝাচ্ছে যে আপনি কি হোস্ট কান্ট্রি ন্যাশনাল, এইচসিএন মানে সাবসিডিয়ারিতে আছেন, নাকি আপনি প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল মানে হেডকোয়ার্টারে আছেন, উইচ ইজ কল্ড পিসিএন, হ্যাঁ। অথবা যে থার্ড কান্ট্রির কথা বললাম, হ্যাঁ, সেই কান্ট্রির ন্যাশনাল যদি হয়ে থাকেন তাহলে আপনাকে বলা হচ্ছে টিসিএন, ঠিক আছে? এইচসিএন, পিসিএন অ্যান্ড টিসিএন, এই তিনটা টার্ম একটু মাথায় রাখবেন সবসময়, বিকজ দিস টার্মস উইল বি ইউজড থ্রু আউট দ্য কোর্স, হ্যাঁ। সো বেসিক্যালি এখন আমরা তাহলে বুঝতে পারছি যে এই ডাইমেনশন দেখে আমরা বুঝতে পারছি যে IHRM ইজ বেসিক্যালি এই তিনটা যে ডাইমেনশন নিয়ে আসছে এগুলাকে নিয়ে আমরা ইন্টারপ্লে করে থাকি। দ্যাট ইজ IHRM। ওকে, সো দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। এখানে একটা ছোট একটা এক্সাম্পলের মতো দিয়ে জাস্ট বোঝানো হয়েছে যে যেমন থার্ড কান্ট্রি বা পিসিএন বা এইচসিএন কোনটা হয়ে থাকে। যেমন IBM এর কথা এখানে বলছে, IBM এর headquarter is in USA but they have an subsidiary in England also বা UK, সো তাহলে ওকে আমি বলতেছি হচ্ছে আমার সাবসিডিয়ারি, হ্যাঁ। বা চায়না থেকে হয়তো বা IBM কোনো চিপ নেয় অনলি, হ্যাঁ, ইনপুট, সো তো এটাকে হয়তো বা আমি আমার থার্ড কান্ট্রি বলতেছি, হ্যাঁ, বা TCN বলতেছি। আচ্ছা, এখন আসেন আমরা এক্সপ্যাট্রিয়েট নিয়ে একটু আলোচনা করি। এক্সপ্যাট্রিয়েট ইজ আ বিগ পোর্শন অফ IHRM, হ্যাঁ, এবং এটার সাথে রিলেটেড অনেক কাজকর্ম থাকে। ওকে, সো এই এক্সপ্যাট্রিয়েট বলতে কি বোঝাচ্ছে, এখানে ডেফিনেশন যেটা দেওয়া হয়েছে, অ্যান এক্সপ্যাট্রিয়েট ইজ অ্যান এমপ্লয়ি হু ইজ ওয়ার্কিং অ্যান্ড টেম্পোরারিলি রিসাইডিং ইন আ ফরেন কান্ট্রি
যে টেম্পোরারিলি, নট পার্মানেন্টলি, টেম্পোরারিলি মানে একজন এমপ্লয়ি যে কাজ করছে কোনো ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে হয়তো বা সে গিয়েছে, সেই অনুযায়ী কাজ করছে এবং সে টেম্পোরারিলি ওই কান্ট্রিতে থাকতেছে, বিকজ তার অ্যাসাইনমেন্টটা হয়তো বা 1 বছরের, 2 বছরের বা 5 বছরের যেটাই হোক। হ্যাঁ, দ্য ফিগার, এখানে যেই ফিগারটা ডেমনস্ট্রেট করা হয়েছে, যে এখানে দেখাচ্ছে যে বেসিক্যালি এটা দেখাচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট যখন আপনাকে একটা কাজ দেয়া হলো, যে কাজগুলোকে আমরা নর্মালি টার্ম করি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, যে কিভাবে আপনার একটা এক্সপ্যাট্রিয়েট ক্রিয়েট করে থাকে, যেমন পিসিএন থেকে সাবসিডিয়ারি আপনার এতে একজন পাঠালেন, পিসিএন থেকে গেল, হ্যাঁ, আবার সাবসিডিয়ারি থেকেও প্যারেন্ট কোম্পানিতে কিন্তু যেয়ে থাকে অনেক সময় এমপ্লয়ি, রাইট? আপনাদের কোম্পানি থেকে হয়তো অনেক সময় পাঠায় না, যে হোস্ট কান্ট্রি থেকে প্যারেন্ট কান্ট্রিতে গেল, হ্যাঁ। সো এরকম দিস ইজ আ সাইকেল, এরকম সেম আপনার টিসিএন এ যাইতে পারে, টিসিএন থেকে হেডকোয়ার্টারে আসতে পারে, হ্যাঁ। এবং এইখানে যে জাস্ট দেখাইছে যে দে আর ক্রসিং দ্য ন্যাশনাল বর্ডার্স অ্যান্ড ইটস ক্রিয়েটিং অ্যান এক্সপ্যাট্রিয়েট। আচ্ছা, এখন আসি আমরা যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট আলোচনার টপিক, সেটা হচ্ছে আমরা কিভাবে ডোমেস্টিক এইচআর অ্যান্ড ইন্টারন্যাশনাল এইচআর এই দুটার মধ্যে কোন কোন ক্রাইটেরিয়াতে কিভাবে এই ডিফারেন্সেসগুলা ক্রিয়েট হচ্ছে, মানে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এইচআর। আচ্ছা, সো আমরা এখানে কয়েকটা ক্যাটাগরির আন্ডারে আলোচনা করতেছি। হ্যাঁ, সো ফার্স্ট একটা ক্যাটাগরি আমরা দেখি, সেটা এখানে বলতেছে মোর এইচআর অ্যাক্টিভিটিস। এটা তো আমরা বুঝতেই পারতেছি যে এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম, যে অবশ্যই ডোমেস্টিক এইচআর এর থেকে ইন্টারন্যাশনাল এইচআর এ অ্যাক্টিভিটিস একটু বেশি, কারণ আমরা বলেছি কি ইন্টারন্যাশনাল এইচআর এ আমরা টিপিক্যাল ডোমেস্টিক এইচআর এ যে কাজকর্মগুলো আছে ওগুলা তো করছি, বাট অ্যাট দ্য সেম টাইম আরও এক্সট্রা কিছু কাজ করছি। যেমন আমরা একটা আলোচনা করলাম যে আমরা এক্সপ্যাট্রিয়েট নিয়ে ডিল করতে হয়, যেটা ডোমেস্টিক এইচআরকে করতে হয় না। হ্যাঁ, সেরকম এখানে আরও বলতেছে যে আরও বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল রিলেটেড অ্যাক্টিভিটিস, লাইক আপনার একটা এমপ্লয়ির ওই সাবসিডিয়ারিতে যখন রিমিউনারেশন দিতে যান বা বেনিফিটস দিতে যান, ওখানকার ট্যাক্স অ্যান্ড ল রেগুলেশনস এগুলাকে নিয়ে আপনার অবশ্যই কনসিডার করতে হয় এবং ওগুলাকে আপনার মেনে চলতে হয়। হ্যাঁ, আবার বিভিন্ন যখন ফরেন কারেন্সি থেকে শুরু করে এক্সচেঞ্জ রেট কোঅর্ডিনেশন এগুলো করতে হয়, কিভাবে একটা ইন্টারন্যাশনাল অপারেশনে যখন আপনি কাউকে পাঠাবেন ওই এমপ্লয়ের রিলোকেশন থেকে শুরু করে ট্রেনিং ডেভেলপমেন্ট সব কিছু এক্সট্রা যে কাজগুলো করতে হচ্ছে এগুলো IHRM এ করতে হচ্ছে, নট ইন ডোমেস্টিক এইচআর। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট থেকে কি বলতেছে, নিড ফর ব্রডার পার্সপেক্টিভ। আচ্ছা, এখানে বলতেছে যে কম্পেয়ার টু দ্য ডোমেস্টিক এইচআরএম, হ্যাঁ, ইন্টারন্যাশনাল এইচআরে আপনার ব্রডার পার্সপেক্টিভ লাগে অলমোস্ট ইন অল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এখানে বলতেছে যে একটা ম্যানেজারকে যখন ডিসিশন মেক করতে হয়, হ্যাঁ, তখন তাকে এই বিভিন্ন ধরনের যে ইন্টারন্যাশনাল ইস্যুসগুলোর কথা বললাম এগুলাকে অবশ্যই তার মাথায় রাখতে হয়, যখনই সে কোনো ডিসিশন নিতে চায় এগুলাকে কনসিডার করতে হয়। হ্যাঁ, এই ধরনের কিছু এক্সাম্পল যেখানে এখানে বলা হয়েছে, যেমন ওয়াইল ফিক্সিং ইন্টারন্যাশনাল কম্পেনসেশন প্যাকেজ, যেটা বলতেছে যখন একটা এমপ্লয়িকে আপনি পাঠিয়েছেন কোনো ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে, যখন তার একটা কম্পেনসেশন প্যাকেজ আপনি যখন ফিক্স করতে যাচ্ছেন, তখন এইচআর ম্যানেজারকে অবশ্যই তার কস্ট অফ লিভিং এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন লোকেশনে অবশ্যই সেটা ডিফার করতে পারে, সো ওই জিনিসগুলোকে অবশ্যই চিন্তা করতে হবে। তাকে যখন একটা এক্সপ্যাট্রিয়েটকে যখন একটা প্রিমিয়াম চার্জ দেওয়া হয় অবশ্যই, বা একটা ফ্রিঞ্জ বেনিফিট দেওয়া হয়, হ্যাঁ, তো তাকে তার কন্ডিশন এবং লোকেশন যেটা স্যুট করবে সেই হিসাবেই দিতে হবে। হ্যাঁ, এবং একটা প্যারিটি ক্রিয়েট করতে হবে ওই বিভিন্ন এমপ্লয়ির মধ্যে। প্যারিটি ক্রিয়েট না করলে পরে প্রবলেম হয়ে যায় অনেক সময়, দেয়ার মে কাম কমপ্লেইন্স ফ্রম দ্য এমপ্লয়িজ। হ্যাঁ, সো এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে যেসবের ক্ষেত্রে একটা ম্যানেজমেন্টকে অবশ্যই ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যখন যায়, দে হ্যাভ টু হ্যাভ আ ব্রডার পার্সপেক্টিভ উইচ ইজ নট নিডেড ইন ডোমেস্টিক মার্কেট। ওকে, নেক্সট একটা পয়েন্টে আসেন। জি জি বলেন। সরি, আরেকবার বলেন, কি বলেন? ডোমেস্টিকের ক্ষেত্রে যেটা
যেমন এক্সপ্যাট্রিয়েটটা তো আপনার ডোমেস্টিকে লাগে না, আপনি তো ডোমেস্টিক মার্কেটে যখন আছেন ইউ আর নট ক্রিয়েটিং এক্সপ্যাট্রিয়েট। আমাদের ডোমেস্টিক আমাদের যেটা প্র্যাকটিস থাকে সেটা হলো যে দেখা গেল যে কোনো একজন প্রমোশন পেয়ে এমন একটা জায়গায় গেল হেড অফিসে, যে তাকে আর হেড অফিসে রাখা যাচ্ছে না। সরি, কাকে হেড অফিসে রাখা যাচ্ছে না? কোনো একজন কর্মকর্তা যে প্রমোশন পেয়ে এমন একটা পর্যায়ে গেল, এখানে হেড অফিসে এই পর্যায়ের কর্মকর্তা অনেক আছে, সেক্ষেত্রে দেখা যায় যে প্র্যাকটিস হলো তাকে কোনো একটা জায়গায় প্রজেক্টের হেড করে অথবা কোনো একটা সাবসিডিয়ারি হেড করে, সিইও করে, কিংবা আপনি যখনই আপনি সাবসিডিয়ারি বলতেছেন, হ্যাঁ, যে সেটা যদি আপনার দেশের বাইরে হয়ে যায় তখনই কিন্তু ইউ আর বিকামিং, দেশের ভিতরে যদি থাকে ইউ আর স্টিল ইন দ্য ডোমেস্টিক মার্কেট, তখন কিন্তু আপনার ধরেন লেবার ল ইজ দ্য সেম। হ্যাঁ, এদেরকে কিন্তু এক্সপ্যাট্রিয়েট বাই ডেফিনেশন বলা হয়েছে না, এক্সপ্যাট্রিয়েট তখনই হবে ওয়েন ইউ আর ক্রসিং দ্য ন্যাশনাল বর্ডার, বুঝছেন? সো আপনার কিন্তু যখন রেগুলেশন ওয়াইজ যাবেন বা আপনি লেবার ল ওয়াইজ যাবেন, রেগুলেশন ওয়াইজ যাবেন, তখন কিন্তু ডোমেস্টিক মার্কেট বাংলাদেশের ভিতরে যদি থাকেন ইটস দ্য সেম, ওখানে কিন্তু কোনো চেঞ্জেস ওইটা আসতেছে না। হোয়াট ইউর সেইং যে কাউকে পাঠায় দেওয়া হচ্ছে, ওইটা ইন্টারনাল ডোমেস্টিক আপনার এইচআর ডিসিশন হইতেই পারে। হ্যাঁ, আসেন। হ্যাঁ, ওটা কিন্তু আপনার ডোমেস্টিক ডিসিশনের মধ্যেই পড়তেছে, ম্যানেজারিয়াল ডিসিশনের মধ্যে পড়তেছে, কিন্তু এইচআর অ্যান্ড ম্যানেজারিয়াল ডিসিশনের মধ্যে পড়তেছে। হ্যাঁ, ওটা ডোমেস্টিক মানে হচ্ছে যে আমি ইন্টারন্যাশনালে যখন আমি প্রয়োজন মনে করতেছি যে ওই দেশে আমার একজন সিইও দরকার, তা আমি এখান থেকে একজন সিইও পাঠাই। কখন পাঠাচ্ছি ইন্টারন্যাশনালে মনে করেন তো, আমি কিন্তু চাইলেই কিন্তু পাঠাচ্ছি না, অনেক কিছু রিজন থাকে। ধরেন আপনি একটা নতুন সাবসিডিয়ারি খুলছেন, তখন আপনি কাউকে হেড হিসাবে পাঠাইলেন, এখন যে দেশে হেড হিসেবে পাঠাইছেন ওই দেশে কিন্তু এরকম রেগুলেশন থাকতে পারে যে এত বছর পর্যন্ত আপনি থাকতে পারবেন এবং আপনাকে একটা লোকাল এমপ্লয়ি ডেভেলপ করতে হবে ট্রেনিং দিয়ে, বা কালচার কিন্তু হইতে পারে যে তারা ইন্টারন্যাশনাল যারা এমপ্লয়ি আছে তাদেরকে অ্যাকসেপ্টই করে না বা পছন্দই করে না, তারা চায় লোকাল মানুষ থাকুক। হ্যাঁ, সো এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এক্সপ্যাট্রিয়েট ডিসিশনের যে পাঠায় এটাও কিন্তু একটা কোম্পানির জন্য ইজ ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, তাকে একটা এক্সপ্যাট্রিয়েটকে ম্যানেজ করা বা করা, ইট ইজ অ্যান এক্সপেন্সিভ প্রসেস উইচ উই উইল লার্ন থ্রু আউট দ্য কোর্স যে ওয়াই ইজ ইট এক্সপেন্সিভ। হ্যাঁ, সো ডোমেস্টিকে যেটা আমি বলতেছি যে যখনই ইউর ক্রসিং ন্যাশনাল বর্ডার দেন ইট বিকামস IHRM, যখনই ইউর ইনসাইড ইউর কান্ট্রি, একটা কান্ট্রিতেই আছেন, আপনার কান্ট্রির ভিতরে যেটা আপনি বললেন সাবসিডিয়ারি থাকতেই পারে, হ্যাঁ, বাট দ্যাট ইজ নট অ্যান মাল্টিন্যাশনাল কোম্পানি, দ্যাট ইজ নট অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি, দ্যাট ইজ স্টিল আ ডোমেস্টিক কোম্পানি, রাইট? সো ইউর স্টিল ইন দ্য জোন অফ ডোমেস্টিক HR, আপনার বিভিন্ন ধরনের ম্যানেজারিয়াল ডিসিশন আসতে পারে। ঠিক আছে, এটাই ক্লিয়ার নাকি আর কোনো কোয়েশ্চেন আছে? ইউ ক্যান আস্ক কোয়েশ্চেনস। ওকে, আচ্ছা, এখন আরেকটা আচ্ছা, নতুন যারা আসছেন একটু অ্যাটেন্ডেন্সটা লিখে দেন। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা ক্যাটাগরি থেকে যদি আমরা আবার ডিফারেন্সেস আলোচনা করি, সেটা হচ্ছে মোর ইনভলভমেন্ট ইন এমপ্লয়িজ পার্সোনাল লাইফস। আচ্ছা, এখানে বলতেছে যে ইন্টারন্যাশনাল HR-এ গিয়ে আপনার ডোমেস্টিক HR-এ না আপনি যতটা ইনভলভ থাকেন আপনার এমপ্লয়ির সাথে, IHRM-এ গিয়ে আপনার এই এমপ্লয়ের পার্সোনাল লাইফে আপনাকে আরও বেশি ইনভলভড হইতে হয়। হ্যাঁ, বিকামস নেসেসারি, কারণ হচ্ছে এই যে যেটা আমরা আলোচনা করতেছিলাম যে ধরেন আপনি একটা নতুন সাবসিডিয়ারি খুলছেন, ওখানে আপনি একটা এমপ্লয়িকে এক্সপ্যাট্রিয়েট হিসেবে পাঠাইছেন ওই সাবসিডিয়ারির জন্য। সো যেই কান্ট্রিতে পাঠাচ্ছেন দ্যাট কান্ট্রি অ্যান্ড দ্যাট কালচার ইজ নিউ টু দ্যাট এমপ্লয়ি, রাইট? সে ওখানে গিয়ে অনেক সময় দে ফেস কালচারাল শক অলসো, রাইট? সো এই যে অপরিচিত একটা জায়গায় যাচ্ছে তাকে কিন্তু ওখানে অ্যাডজাস্ট করতে হয়। সো এই অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা কিভাবে হবে, কীরকমভাবে হবে, হ্যাঁ, এই সব কিছু আপনাকে আপনার IHRM হেল্প করবে। সেইটা শুরু হইতে পারে আপনাকে পাঠানোর আগে একটা প্রপার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট করাবে, ঠিক আছে, আপনাকে একটা প্রপার ট্রেনিং দিবে,
হয়তো বা আপনাকে কিছু ল্যাঙ্গুয়েজ স্কিলস ডেভেলপ করানোর জন্য ট্রেনিং দিতে পারে, বা আদার কালচারাল কিউজ কী কী থাকে যেই কান্ট্রিতে যাচ্ছেন সেটা সম্পর্কে। অনেক সময় আপনি যখন একটা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে যান, আপনাকে HR এর পক্ষ থেকে একটা প্রি ভিজিটেশনের একটা অপরচুনিটি দেওয়া হয় যে আপনি ওখানে আগে গিয়ে একটু দেখেন হোয়াট ইজ দ্য কালচার দেয়ার, হোয়াট ইজ দ্য আপনার ফার্মের কালচার দেয়ার। হ্যাঁ, এগুলো সব কিছু দেখার একটা সুযোগও HR করে দেয়, আপনার একটা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট করে দেয়। এবং আরও অনেক সময় থাকে যে যে এমপ্লয়িটাকে আপনি পাঠাচ্ছেন, সেই এমপ্লয়ি যে এক্সপ্যাট্রিয়েট যাচ্ছে তার বাসা, তার লোকেশন, তার যদি সাথে ফ্যামিলি যায়, তার ফ্যামিলির যদি বাচ্চা থাকে তার স্কুলিং কীরকম হবে, কোথায় পড়বে, আবার যেই কান্ট্রিতে যাচ্ছে তাদের হেলথ সিস্টেম হয়তো বা আমাদের সাথে আমরা পরিচিত না, দেয়ার মাইট বি আ ডিফারেন্ট প্রসেস টু ইট। হ্যাঁ, সো এই যে এই জিনিসগুলোর সাথে কিন্তু দে আর গেটিং মোর ইনভলভড ইন ইউর পার্সোনাল লাইফ, আপনার বাচ্চার স্কুলিং থেকে শুরু করে সব কিছুতে। হ্যাঁ, সো এই জন্য বলা হচ্ছে যে কি ডোমেস্টিক HR এর থেকে ইন্টারন্যাশনাল HR এ আপনার পার্সোনাল লাইফে, এমপ্লয়ি পার্সোনাল লাইফের ইনভলভমেন্টটা IHRM এ বেশি। আচ্ছা, নেক্সট ক্যাটাগরি থেকে একটু চিন্তা করি যে আপনার হাই এমফেসিস অন চেঞ্জ ইন এমপ্লয়ি মিক্স। ওই যে একটা যেটা আমরা বলতেছিলাম, আমি যে একটু আগে আলোচনা করলাম, যে চাইলেই যে আমি পাঠাচ্ছি তা কিন্তু না, আমাকে কিন্তু রেগুলেশন মেনটেন করতে হয়। এবং এখানে দেখা যায় যে IHRM এ দেখা যায় যে আমি হয়তোবা অ্যাজ আ জেনারেল ম্যানেজার বা অ্যাজ আ CEO বা যেই পজিশনে হোক, একটা হায়ার পজিশন ইউজুয়ালি হয়ে থাকে, এক্সপ্যাট্রিয়েট হিসেবে একজনকে পাঠালাম। হ্যাঁ, সো পাঠানোর পর দেখা যায় যে ওখানে যে লোকাল রেগুলেশন যেটাকে অ্যাকসেপ্ট করবে বা লোকাল পিপল যে আপনাকে অ্যাকসেপ্ট করবে, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, সো এই ক্ষেত্রে করা হয় যে অনেক সময় অনেক কান্ট্রিতে এরকম রেগুলেশন থাকে বা রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে যখন আপনি প্যারেন্ট কোম্পানি থেকে কোনো ইন্টারন্যাশনাল এমপ্লয়িকে পাঠাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম you have to train or develop another host country national so that আপনার পজিশনটা ফাঁকা হয়ে যাওয়ার পরে লোকাল কোনো এমপ্লয়িকে আপনি ওই পজিশনে ফিল আপ করতে পারেন। এরকম বিভিন্ন দেশের রেগুলেশন বা রিকোয়ারমেন্ট থেকে থাকে। সো এগুলাও আপনার HR অ্যাক্টিভিটিসের সময় ইন্টারন্যাশনাল HRM এ জিনিসগুলা অবশ্যই কনসিডার করতে হয়। যেমন এখানে কি বলতেছে, ইন্টারন্যাশনাল HRM এর ক্ষেত্রে হাই এমফেসিস ইজ প্লেসড অন চেঞ্জ ইন এমপ্লয়ি মিক্স, পার্টিকুলারলি ইন টার্মস অফ ন্যাশনালিটি অফ এমপ্লয়িজ। ওই যেটা বললাম, ন্যাশনালিটি অফ এমপ্লয়িজের ক্ষেত্রে পার্টিকুলারলি অনেক এমফেসিস দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, যে এখানে সেম এক্সাম্পলের কথাই বলা হয়েছে, যখন একটা ফরেন কান্ট্রিতে কাউকে পাঠাচ্ছি, যে ফেভারেবল ইমেজের জন্য অনেক সময় উই ডেভেলপ আ হোস্ট কান্ট্রি ন্যাশনাল ফর দ্য সেম পজিশন। হ্যাঁ, বা হয়তো বা ওই দেশের রেগুলেশন থাকতে পারে, এবং ট্রাই করা হয় যে এই প্রপোর্শন অফ লোকাল এমপ্লয়িজটা যেন সবসময় হাই থাকে বা একটা সাইজেবল অ্যামাউন্টে থাকে, রাদার দেন হ্যাভিং জাস্ট ইন্টারন্যাশনাল এমপ্লয়িজ। বিকজ আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে আপনার কোম্পানি খুলছেন মানে এই না যে আপনি খালি আপনার দেশের এমপ্লয়ি নিয়ে এসে এখানে ভরায় রাখবেন, এটা হইতে পারে না। ইউ হ্যাভ টু এমপ্লয় ইউর লোকাল পিপল দেয়ার। ওই কান্ট্রিতে গেছেন, ওই কান্ট্রির লোকাল পিপলকে আপনার অবশ্যই এমপ্লয়মেন্ট দিতে হবে। এগুলো ইউজুয়ালি দেখা যায় গভর্নমেন্ট রেগুলেশনই থাকে এরকম। হ্যাঁ, because you have to, you're creating a business there, you need to make their people a part of that economy, ঠিক না? এরপরে আসেন, এবং আজকাল গ্র্যাজুয়াল বেসিসে এই প্র্যাকটিসেসগুলো নেওয়া হচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস অলসো আপনার জন্য বেনিফিট করতেছে যে অ্যাজ এ ফার্ম, যে বললাম না এক্সপ্যাট্রিয়েট কিন্তু এক্সপেন্সিভ একটা বিষয়, তাই না? মানে ওই এক্সপেন্সেসটা আপনার যখন একটা হোস্ট কান্ট্রির এমপ্লয়িকে দেন তখন কিন্তু এক্সপেন্সেসগুলো অনেক কমে যায়। আচ্ছা, আরেকটা ক্যাটাগরিতে কি বলতেছে, হাই রিস্ক এক্সপোজার। অফকোর্স আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন, অবশ্যই আপনার রিস্ক ফ্যাক্টরও অনেক বেড়ে যাবে রাদার দ্যান ইউর ডোমেস্টিক মার্কেট, তাই না? ডোমেস্টিক ইয়েতে যতটা না রিস্ক ফ্যাক্টর, ইন্টারন্যাশনাল মার্কেট আপনি ইউর গোয়িং টু ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট কান্ট্রিজ, সো ইউর রিস্ক মানে স্বাভাবিকভাবেই বেড়ে যাবে, রাইট? সো দ্য রিস্ক ইনভলভ মে বি অফ ডিফারেন্ট টাইপস। এখানে যেটা বলছে সেটা পলিটিক্যাল রিস্ক হতে পারে, রেগুলেটরি রিস্ক হতে পারে, আবার যদি স্পেসিফিক HR রিলেটেড অ্যাক্টিভিটিসের সাথে যদি আপনি
লিঙ্ক করেন সেই সব ক্ষেত্রে রিস্ক হইতে পারে যে যেটা বললাম যে এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম যে আপনাকে যে প্যারেন্ট কান্ট্রি থেকে যে এমপ্লয়িরা আসতেছে ওইটা যে আপনার ওই লোকাল কমিউনিটিতে অ্যাকসেপ্টেড হবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। অনেক সময় দে মে রিভল্ট যে না আমরা মানি না বা মানতে চাই না, উই অনলি ওয়ান্ট হোস্ট কান্ট্রি ন্যাশনাল, হ্যাঁ এরকম হইতে পারে। সো এই যে বিভিন্ন সোশিও ইকোনমিক কালচার থাকে, হ্যাঁ এই যে অ্যাকসেপ্টেন্সটা থাকে, এইসবের কারণে এইচআর রিলেটেড অ্যাক্টিভিটিসে একটু প্রবলেম হইতে পারে। সো দেয়ার ইজ এ রিস্ক ইনভলভ অলসো, যেটা ডোমেস্টিক এইচআরে তো হয় না, বিকজ ইউর অনলি গেটিং দ্য ন্যাশনাল পিপল দেয়ার, রাইট। এই ধরনের যে যেই রিস্কগুলা এগুলা ডোমেস্টিকে অতটা বেশি থাকে না, থাকে ডোমেস্টিকের রিস্ক but not as high as the international HRM. ওকে, এরপরে আসেন যে আরও একটা এখানে এক্সাম্পলের কথা বলতেছে যে রিস্ক বিভিন্নর মধ্যে বলতেছে যে মেজর এপিডেমিক হইতে পারে একটা রিস্ক, যেটা আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে আপনাকে ফেস করতে হয়। হ্যাঁ ধরেন ইউ হ্যাভ আ সাবসিডিয়ারি ইন আফ্রিকা, হ্যাঁ তো তারপর হুট করে যখন আপনার বিভিন্ন ধরনের এপিডেমিকের যে ইয়েগুলো হয়, হ্যাঁ তো তখন যদি এরকম হুট করে কিছু একটা এপিডেমিক ক্রিয়েট হয়, সো ইউ ফেসিং দোজ রিস্ক ইন ইন্টারন্যাশনাল মার্কেট, রাইট। টেররিজম একটা হইতে পারে, হ্যাঁ এবার এক্সট্রিম কেসেসে এখানে যেটা বলতেছে যে অনেক সময় দেখা যায় যে আপনার কোম্পানি যদি ওই দেশের গভর্নমেন্ট রেগুলেশন, এইচআর রিলেটেড গভর্নমেন্ট রেগুলেশনগুলো মানতেছে না, সো তখন অনেক সময় হস্টাইল টেক ওভার করে নিতে পারে গভর্নমেন্ট, হ্যাঁ এগুলো এক্সট্রিম কেসেসে হয়ে থাকে। সো এই রিস্ক ফ্যাক্টরগুলো একটু বেশিই থাকে ইন্টারন্যাশনাল এইচআরে। আচ্ছা, আরেকটা ক্যাটেগরি বলতেছে কি মোর এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। সো এটা আমরা জানি যে যখন একটা কোম্পানি আপনার যত দূরে যাবে ইনফ্লুয়েন্স এক্সটার্নাল ফ্যাক্টরের ততই বেশি বাড়বে। সো যখন আপনি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, যখন ইউর অবভিয়াসলি আপনার বিভিন্ন দেশে সাবসিডিয়ারি, সো ইউর ফার্দার অ্যাওয়ে, সো দ্য এক্সটার্নাল ফ্যাক্টরস দেয়ার উইল অবভিয়াসলি ইনফ্লুয়েন্স ইউ। সো এখানে যেটা বলতেছে যে compared to domestic HRM, international HRM activities are influenced by a variety of external factors. HR managers are required to deal with a new set of socio-cultural atmosphere. যেটা আমরা আলোচনা করছিলাম পুরা ইয়ে ধরেই যে কালচারাল ডিফারেন্স অনেক ফেস করতে হয় আপনার ইন্টারন্যাশনাল এইচআর এর ক্ষেত্রে। পলিটিক্যাল ডিফারেন্সেস অনেক ফেস করতে হয়, লিগাল ডিফারেন্সেস অনেক ফেস করতে হয়, হ্যাঁ। এবং এই যে আপনার যে নতুন একটা এনভায়রনমেন্টে যাচ্ছে ওইখানকার যেই এমপ্লয়িজরা আছে তাদের যেই মাইন্ডসেটটা আছে এই যে এদের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হয়। এই কারণে আপনাকে ওইভাবে আপনার এমপ্লয়ীদেরকে ট্রেনিংও দিতে হয় যে কিভাবে তুমি এই নতুন একটা এনভায়রনমেন্টে গেলা, কিভাবে তুমি এদের সাথে অ্যাডজাস্ট করবা, ওদের সোশ্যাল কিউজগুলো কি, ওদের সোশ্যাল নর্মসগুলো কি, ওদের কালচারটা কি, ওদের ল্যাঙ্গুয়েজটা কি, হ্যাঁ এই বিভিন্নভাবে ট্রেনিংও দেয়া হয়, ঠিক আছে। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনার একটা যখন এক্সপ্যাট্রিয়েটকেও যখন আপনি একটা পাঠান, অনেক ক্ষেত্রে যে আপনার এক্সপ্যাট্রিয়েট যে ওখানে গিয়ে সাকসেসফুল হবে এটার কোনো নিশ্চয়তা নাই। যে এক্সপ্যাট্রিয়েট যত বেশি অ্যাডজাস্ট করতে পারে টু দিস নিউ কালচার, টু দ্য নিউ রিকোয়ারমেন্টস, যে একটা নতুন দেশে গেলে নতুন ইয়েতে গেলে যেভাবে আপনাকে অপারেশন করতে হবে, এর সাথে যে যত অ্যাডজাস্ট করতে পারে সেই তত সাকসেসফুল হয়। আদারওয়াইজ এরকম অনেক এক্সাম্পল আছে where the expatriates are not successful and they have to come back. সো এই ক্ষেত্রে দেখা যায় যে এই এক্সটার্নাল ফ্যাক্টরের ইনফ্লুয়েন্সেস যেগুলো থাকে আপনার একটা এইচআরের অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে বা একটা এমপ্লয়ের সাকসেস হবে কি হবে না এইগুলোর ক্ষেত্রে এই এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় IHRM এর ক্ষেত্রে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে থাকে, যেটা ডোমেস্টিকে ওরকম থাকে না অতটা। আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ IHRM। হ্যাঁ, সো ইম্পর্টেন্স অফ IHRM বলতে এখানে বলতেছে যে দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন দ্য ইম্পর্টেন্স অফ IHRM ডিউ টু দ্য ফলোয়িং রিজনস। কেন ইনক্রিজ হয়েছে এটার ইম্পর্টেন্সের সেটা বলতেছে, নাম্বার ওয়ান, অ্যাভেলেবিলিটি অফ কোয়ালিটি ওয়ার্কফোর্স।
এটা বলতে বোঝাচ্ছে যে IHRM মেক শিওর যে আপনার যে গ্লোবাল বিজনেসটা আছে এখানে যাতে আপনি সাকসেসফুল হন, এটার জন্য যে কোয়ালিটি অ্যান্ড স্কিলড হিউম্যান রিসোর্সেস আপনার লাগবে, IHRM মেক্স শিওর অফ ইট যে আপনি যেন ওই ওয়ার্কফোর্সটা পান। ঠিক আছে, এই কারণে IHRM is important. So these are the reasons why it is important. IHRM এর ইম্পর্টেন্সটা আজকাল এত বেড়ে গেছে কেন। নাম্বার 2 বলতেছে মিনিমাইজিং ফেইলিয়ার্স। ওকে, ওই যে যেটা বললাম যে ইটস নট নেসেসারি বা ইটস নট গ্যারেন্টিড যে আপনি যে এক্সপ্যাট্রিয়েটকে পাঠাচ্ছেন সে সাকসেসফুল হবেই, এটার কিন্তু কোনো গ্যারেন্টি নাই। বাট এটাকে মিনিমাইজ করার জন্য বা এইটা যা আপনার ফেইলিয়ার যাতে না হয় এটার জন্য কি কি করতে হবে এই পলিসিগুলা বা ডিসাইড করে থাকে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এইটার জন্য কি কি অ্যাক্টিভিটিস করতে হবে এগুলা করে থাকে IHRM। দ্যাট কুড বি যে আপনার একটা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে পাঠাচ্ছেন তাকে একটা প্রপার ট্রেনিং দেয়া, যে ওখানে গেলে আমাকে হয়তো বা ল্যাঙ্গুয়েজটার উপরে একটু বেসিক স্কিল আমার থাকতে হবে। সো এই ট্রেনিংটা হয়তো বা আপনার যে HR আছে সেটা আপনাকে দিবে, বা আপনার ওখানের কালচার সম্পর্কে আপনাকে একটু জানতে হবে, না হলে ইউ উইল বি ফেসিং প্রবলেমস লোকালি। সো এই ট্রেনিংগুলা আপনার HR আপনাকে দিয়ে থাকবে। এইভাবে করে তারা চেষ্টা করে বিভিন্নভাবে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দিতে, যাতে আপনার চান্সেস দ্য প্রবাবিলিটি অফ ইউ ফেইলিং in an international assignment is minimized or it doesn't happen. Because if you're failing in there, that becomes very costly for a firm. আপনার একটা ফার্মের জন্য একটা খুব কস্টলি এবং তার রেপুটেশনের জন্য এটা কস্টলি। আচ্ছা, এরপরে আসেন গ্লোবালাইজেশন। আচ্ছা, গ্লোবালাইজেশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে আজকাল তো দিস ইজ অ্যান এরা অফ গ্লোবালাইজেশন দ্যাট উই নো, অ্যান্ড আমরা জানি যে আজকাল ইন্টারন্যাশনাল মার্কেটে মোর অ্যান্ড ফার্মস আর এন্টারিং, রাইট? সো এই যে গ্লোবাল মার্কেটে যাচ্ছে, সো এখন অবভিয়াসলি when you are going into a global market it becomes necessary and very critical for your success that you have a proper IHRM policy in place. হ্যাঁ, না হলে যেটা বললাম the chances of failure is higher and the chances of you not having a quality workforce is higher. Okay, effective management বলতেছে what is it referring to is improving the management style and practices in an organization to enhance the performance of your employee. ইফেক্টিভ ম্যানেজমেন্ট স্টাইলটা যাতে আপনার ফার্মে অবশ্যই প্লেস করা হয়, আপনার ম্যানেজমেন্ট স্টাইলটা যেন ইফেক্টিভ হয়, সো দ্যাট আপনার এমপ্লয়ের পারফরমেন্সটা বেটার হয়, ইফেক্টিভ হয়, ভালো হয়। আপনার পারফরমেন্স ভালো করার জন্যই একটা ইফেক্টিভ ম্যানেজমেন্ট যাতে থাকে ইন প্লেস, সেইটা IHRM ইউজুয়ালি করে থাকে, এনকারেজ করে থাকে বা সেটার ব্যবস্থা করে থাকে। হ্যাঁ, যেমন বলতেছে দ্য পারফরমেন্স অফ এমপ্লয়িজ অন ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টস নিডস কেয়ারফুল সুপারভিশন। হ্যাঁ, সো এই যে এখানে আরেকটা যেটা বললো যে আপনি যখন একটা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে কোনো একটা এমপ্লয়িকে পাঠাবে, তার পারফরমেন্স অ্যাপ্রেজাল যেটা হবে বা এভ্যালুয়েশন যেটা হবে সেটা কিন্তু উইল ডিফার ফ্রম এনি ডোমেস্টিক এমপ্লয়িজ। হ্যাঁ, সো এই জিনিসগুলা সব কিছু ম্যানেজ করতেছে IHRM। আচ্ছা, এরপরে আসেন another reason why IHRM is gaining importance is that number 5, gaining competitive advantage. So এই এত কিছু আলোচনা করে আমরা অবশ্যই বুঝলাম যখন your company, when you're an international company, you're going international market, আপনি যখন যাচ্ছেন, when you're accepting or you're having a policy that is very much in accordance with IHRM এর যে সব স্কিলসগুলো লাগবে বা যে সব সেট অফ স্ট্র্যাটেজিস লাগবে, যে পলিসিস বা প্ল্যানস লাগবে, এগুলো যদি আপনি অ্যাকসেপ্ট করেন আপনার ফার্মে এবং ইমপ্লিমেন্ট করেন, অবভিয়াসলি ইউ উইল গেইন সাম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, রাইট? যেই ফার্মগুলো করে না এগুলো ঠিকভাবে, তাদের থেকেও আপনি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অবশ্যই গেইন করবেন, রাইট? সো দ্যাটস ওয়াই এই 5টা, এখানে আরো অনেক রিজন থাকতে পারে, বাট দিস ইজ বেসিক্যালি হোয়াট উই ডিসকাস ইজ 5 reasons why the importance of IHRM has gained recently in the recent market.
আচ্ছা, এখানে কিছু ভেরিয়েবলসের কথা বলা হয়েছে, যেসব ভেরিয়েবলসের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, এই সব জায়গাগুলোর উপর ফোকাস করে যদি আমরা দেখি, ভেরিয়েবলসের ক্ষেত্রেই দেখা যায় যে নর্মালি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এইচআরএম এর ক্ষেত্রে অনেক ডিফারেন্সেস ক্রিয়েট হয় বা দ্য ইন্টেন্সিটি অনেক আপ ডাউন করে থাকে। হ্যাঁ, এই বিভিন্ন ফ্যাক্টরের মধ্যে যেমন একটা আমরা আলোচনা করি, সেটা হচ্ছে কালচারাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, কালচারাল এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? কালচারটা কি, একটা দেশের নর্মসগুলা কি, বিহেভিয়ারগুলা কি, হ্যাঁ, প্যাটার্ন অফ সোশ্যাল যেসব কিউজ বলেন, বিহেভিয়ার্স আছে, এগুলা কি, দিজ আর অল কালচার। হ্যাঁ, তো একটা দেশের কালচারের ডিফারেন্সেস যত বেশি হবে আপনার দেশের থেকে, ততই আপনার এইচআর অ্যাক্টিভিটিসের মধ্যে ডিফারেন্সেসও আসবে, রাইট? সো দেখা যায় যে আমরা যদি এরকম হয় যে আপনার সাথে আরেকটা দেশের কালচারাল ডিফারেন্সেস অনেক বেশি, তখন যখন আপনি ওখানে একটা এমপ্লয়িকে পাঠান, হি ফেসেস আ কালচারাল শক, বিকজ সে একেবারেই তার জন্য সব কিছু নতুন। ছোটোখাটো সোশ্যাল কিউও তার জন্য নতুন হতে পারে, যে অনেক দেশে আছে হয়তো বা ইটস নট অ্যাকসেপ্টেবল ইউ শেক হ্যান্ডস উইথ সামওয়ান, হইতেই পারে, বা মেয়েদের সাথে ছেলেদের সাথে ইন্টারাকশন বিভিন্ন কালচারে ইজ ডিফারেন্ট। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু নো দ্যাট একটা ইউএস এর কালচার, ইন্টারাকশন উইথ এমপ্লয়িজ কালচার যেটা ডিফারেন্ট, বাংলাদেশে কিন্তু শেষে, হ্যাঁ, আমি একটা জিনিসে হয়তো বা একটা নর্মাল সোশ্যাল বিহেভিয়ার ইউএসএতে অ্যাকসেপ্টেবল হইতে পারে, যেটা বাংলাদেশে না, আমাদের জন্য সেটা অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার না। সো এই যে ডিফারেন্সেসগুলো, তো একটা মানুষ আপনি যখন আসতেছে এরকম একটা কালচারাল শক পাচ্ছে, সে কিন্তু আধা ডিসওরিয়েন্টেড ওখানেই হয়ে যাবে, তা কাজ কখন করবে, তাই না? এই ডিসওরিয়েন্টেশনগুলো যাতে না, সেই জন্য এইচআর কি করে, একটা ট্রেনিং দেয় অনেক সময়, এবং অবশ্যই যে যাকে পাঠাবে তারও পার্সোনাল স্কিলস অ্যান্ড এবিলিটিস থাকতে হবে টু অ্যাডজাস্ট টু নিউ সিচুয়েশন। যার যত অ্যাডজাস্টেবিলিটির যত বেশি, সে তত ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, সে কাজ করতে পারবে। আদারওয়াইজ আধা সময় ডিসওরিয়েন্টেডই থাকবে এবং কাজ কিছুই হবে না। সো মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় এই কারণে ফেইলিয়ার্সগুলো অনেক বেশি হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে যখন এইচআর পলিসিসগুলো আমরা ডেভেলপ করব, তখন উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড, যেটা এমিন্টার ভার্সেস এরিকের কথা বলছে, এখানে বলছে বেসিক্যালি আমাদের উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড দিস কালচারাল অ্যাসপেক্টস। আমার স্পেসিফিক কালচারাল অ্যাসপেক্টসগুলো কী কী, বা ওভারঅল কমন কালচারাল কমন অ্যাসপেক্টসগুলো কী কী, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, এবং এই অনুযায়ী আমার পলিসি ডেভেলপ করতে হবে, যে কি আমি খুব কালচারাল স্পেসিফিক থাকবো, নাকি আমি নর্মাল কমন যেটা আছে আমার ফার্মের কালচার ধরেন আমাকে ডেভেলপ করতে হবে, আমি যেই ফার্মে কাজ করতেছি। সো আমি কি আমারটাই খালি, আমার যে কালচার আমি সেটাই মেনে চলবো, ওদের আমি কোনো কিছু মাথায় কনসিডারই করবো না, তাহলে তো চলবে না, পিপল উইল রিভল্ট। সো এই জিনিসগুলো আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল দেয়ার। হ্যাঁ, আপনাকে হয়তো বা ওখানে গিয়ে আপনার এমপ্লয়ের সাথে ডেইলি ইন্টারাকশন করতে হইতে পারে, রাইট? সো আপনি যখন একজন এমপ্লয়ের সাথে ডেইলি ইন্টারাকশন করতে যাবেন, সো অবভিয়াসলি আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইয়োর পয়েন্ট অফ ভিউ, ইয়োর কালচার। হ্যাঁ, এটা যদি না হয় তাহলে কিন্তু একটা ইফেক্টিভ ওয়ার্কিং কমিউনিকেশনও হবে না, ওয়ার্কিং রিলেশনশিপও ক্রিয়েট হবে না। আচ্ছা, সো ডোমেস্টিক এন্ড এই আইএচআরএম এর ক্ষেত্রে গিয়ে যে এইসব ক্ষেত্রে একটু ডিফারেন্সেস হয়, যে ইন্টেন্সিটিটা অনেক বেশি ডিফারেন্সেস এখানে আসে। কিভাবে, যে আপনার ডোমেস্টিকেও দেখা যায়, যেটা আপনি বললেন যে আপনাদের সাবসিডিয়ারি ঢাকার ভিতরেও তো অনেক জায়গায় থাকবে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকে, আপনি কিন্তু দেখবেন দের ইজ এ কালচারাল ডিফারেন্স ঢাকা এবং আরেকটা অনেক রিমোট কোনো এরিয়ার, রাইট? অবশ্যই থাকে। সো এই IHRM এর ক্ষেত্রে গিয়ে কি হয়, দিস ইন্টেন্সিটি ইজ হায়ার বিকজ ইউ আর গোয়িং টু এ ডিফারেন্ট কান্ট্রি অল টুগেদার, রাইট? আচ্ছা, এরপরে আসেন আরেকটা, যেটা বলতেছি আরেকটা ভেরিয়েবল যেটা ক্যান মডারেট দ্য ডিফারেন্সেস কম বেশি ইন্টেন্সিটিটাকে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি টাইপ। আপনার এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে গ্লোবাল ইন্ডাস্ট্রি অ্যান্ড মাল্টি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি। গ্লোবাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলতে বোঝাচ্ছে কি, যে আপনি প্যারেন্ট কান্ট্রিতে, ধরেন আপনি যেই কান্ট্রিতে আসেন সেই কান্ট্রিতে আপনার পারফরমেন্স কীরকম এবং আপনার কম্পিটিটিভনেস কীরকম ইজ ইনফ্লুয়েন্সড বাই দি ফার্মস পজিশন ইন আদার্স। আচ্ছা, এটা বলতে আমি কীরকমভাবে বুঝাচ্ছি, যে যেমন ধরেন আমরা ওই যে অ্যাপেলের এক্সাম্পলটা বলতেছিলাম না, যে একটা থার্ড কান্ট্রিতে থেকে ওর ধরেন ব্যাটারি নিচ্ছে চায়না থেকে, উইচ ইজ দ্য TCN।
সো যখন ওখান থেকে নিচ্ছে, এখন ব্যাটারি ইজ আ বিগ পার্ট অফ ইয়োর ফোনস পারফরমেন্স, রাইট? সো ওইটার আপনার যদি ওই ইনপুটটা খারাপ হয়, অবশ্যই আপনার টোটাল যে আউটপুট রেজাল্ট সেটা কিন্তু খুব ভালো হবে না, রাইট? এভরিথিং নিডস টু বি ব্যালেন্সড অ্যান্ড ওয়ার্ক। সো এক জায়গার আপনার যদি এখন আপনি যেই চায়নাতে আপনার যেই অফিস আছে বা আপনার সাবসিডিয়ারি যেটাই হোক, যেটাই আছে সেটার পারফরমেন্সে ধরেন আপনি খেয়ালই করেন না, সেটা যদি খারাপ হয় অবশ্যই দ্যাট উইল অ্যাফেক্ট ইউর ওভারঅল প্রোডাক্ট অর ইউর কোম্পানি। সো এই জিনিসগুলোকে অবশ্যই আপনার এইচআরে মাথায় রাখতে হবে যে না, আই নিড টু কিপ দোজ এমপ্লয়িজ হ্যাপি টু, আদারওয়াইজ আই এম নট গোয়িং টু গেট আ গুড আউটপুট ফ্রম দেম, রাইট? সো এই জিনিসটা যদি গ্লোবাল ইন্ডাস্ট্রি যখন হয়ে থাকে আপনার এরকম টাইপের সিচুয়েশনে যখন আপনার থাকেন, তখন আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাঁ? সো দিস ক্রিয়েটস এ হিউজ ডিফারেন্স ইন কেস ওয়েন ইউ কাম টু টক অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন এইচআর ইন ডোমেস্টিক মার্কেট অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট। ডোমেস্টিক মার্কেটে হয়তো বা নট ইন দ্যাট ইন্টেন্সিটি, বাট ইন্টারন্যাশনাল মার্কেটে ইট ক্রিয়েটস এ হিউজ ডিফারেন্স। আচ্ছা, এরপরে ধরেন বলতেছে মাল্টি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি। যদি এরকম হয় যে এখানে বলছে, এখানে বেসিক্যালি ওটাতে বলতেছে ইট ডাজন্ট এফেক্ট, ইট এফেক্টস গ্লোবাল ইন্ডাস্ট্রিতে যে একটার সাথে আরেকটার এফেক্ট পড়তেছে, আর মাল্টি ডোমেস্টিকে বলতেছে যে না, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পজিশন, যে আপনি ওখানে কি হচ্ছে এখানে হচ্ছে, এটা একটার সাথে আরেকটার রিলেশন নাই। ইউজুয়ালি এগুলো দেখা যায় আপনার কোন ধরনের ক্ষেত্রে, ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে, এই ধরনের কোম্পানিজের ক্ষেত্রে দেখা যায় যে দিস ইনফ্লুয়েন্স ইজ নট রিয়েলি দ্যাট, কি বলবো, মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, দে ক্যান ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, হ্যাঁ, ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ। সো এইখানের ক্ষেত্রে দেখা যায় যে তখন আপনাকে ডোমেস্টিক স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটু ফোকাসটা বেশি দিতে হয়, যখন ইউ আর মাল্টি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যখন আপনি হয়ে থাকেন, যে তখন একটু ওই ডোমেস্টিক কালচারটা কি ওইটার উপরে আপনার এইচআরের ফোকাসটা একটু বেশি দিয়ে থাকেন। সো এই ধরনের ইন্ডাস্ট্রি টাইপের ক্ষেত্রে যখন আমরা আসি, তখন দেখা যায় যে আপনার ডিফারেন্সেসের যে ইন্টেন্সিটিটা এই ক্ষেত্রে একটু চেঞ্জ হইতে পারে ইন কেস অফ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এইচআর। আচ্ছা, আরেকটা কি বলতেছে, রেলেভেন্স অন ডোমেস্টিক মার্কেট। এখানে বলছে যে দ্য কান্ট্রিজ দ্যাট হ্যাভ লার্জ ডোমেস্টিক মার্কেটস দ্যাট অ্যাকাউন্ট ফর দ্য মেজরিটি অফ দি বিজনেস উইল হ্যাভ মোর এমফেসিস অন ডোমেস্টিক অপারেশনস। ধরেন এরকম অনেক ইন্টারন্যাশনাল কোম্পানিজও থাকে, নট অনলি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল কোম্পানিজ থাকে, যেসবের ক্ষেত্রে দেখা যায় যে আপনার কোম্পানির বেশিরভাগ প্রফিট বলেন, বেশিরভাগ অপারেশনস বলেন, সব কিছু খুব বেশি হেভিলি ফোকাসড অন দ্য ডোমেস্টিক মার্কেট। ইউজুয়ালি দেখা যায় যে ইউএসের বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে থাকে, যে দ্য ভেরি হেভিলি ডোমেস্টিক ফোকাসড। সো ওই সব ক্ষেত্রে দেখা যায় যে আমরা মোর ডোমেস্টিক পলিসিসের প্রতি একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি, হ্যাঁ, যে রাদার দ্যান অ্যাকসেপ্টিং মোর অফ দ্য গ্লোবাল ট্রেন্ড উই আর কনসেন্ট্রেটিং মোর অন দ্য ডোমেস্টিক মার্কেট, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বলছি কি ম্যানেজমেন্টের অ্যাটিটিউড। ম্যানেজমেন্টের অ্যাটিটিউড হচ্ছে কি, যখন ইউ হ্যাভ অ্যান অ্যাটিটিউড টুয়ার্ড গ্লোবাল এক্সপেনশন, তখন একটা ম্যানেজমেন্টের এইচআরএম অ্যাটিটিউড হওয়া উচিত we are not going to মানে ভেরি ন্যারো মাইন্ডেড, আমাদেরকে ব্রডার মাইন্ডেড হইতে হবে, এবং উই ক্যান নট থিঙ্ক লাইক যে মাই কালচার ইজ দ্য বেস্ট, মাই পলিসি ইজ দ্য বেস্ট, my practices is the best. No, we cannot do that. We have to think what are the local, যেখানে আমি পাঠিয়েছি ওখানকার লোকাল কালচার কি, ওখানকার লোকাল ওয়ে অফ অ্যাকসেপ্টিং থিংস কি, and we have to have that kind of perspective whenever we are going global. We have to have that global mindset, হ্যাঁ। এই ধরনের মাইন্ডসেটই না থাকলে তখন কিন্তু আপনি প্রপার এইচআর পলিসিও ডেভেলপমেন্ট করতে পারবেন না। এই মাইন্ডসেটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা কি বলতেছে, কমপ্লেক্সিটি ইনভলভড ইন অপারেটিং ইন ডিফারেন্ট কান্ট্রিজ, যেটা আমরা বললাম যে বিভিন্ন হোস্ট কান্ট্রি, প্যারেন্ট কান্ট্রি, থার্ড কান্ট্রি নিয়ে ওখানে
অপারেশন যে করতে যাচ্ছেন ওখানে অপারেশনের কমপ্লেক্সিটিটা কীরকম এবং কোন ক্যাটাগরি এইচসিএন পিসিএন আর টিসিএন কোন ক্যাটাগরির এমপ্লয়ি আপনি রাখতেছেন, এইগুলোর উপরেও অনেক সময় এইসব ভেরিয়েবলের উপরেও অনেক সময় আপনার এইচআর পলিসির ডিফারেন্সেসগুলো ডিপেন্ড করে কীরকমভাবে। যেমন ধরেন আপনার যেই একটা লোকালি একটা কোনো সাবসিডিয়ারিতে আপনি একজনকে পাঠাইলেন আপনার হেডকোয়ার্টার থেকে, হ্যাঁ, সে কি করলো, জেনারেল ম্যানেজার হিসেবে পাঠাচ্ছেন, সে কি করলো ওইখানে গিয়ে ওখানকার এইচআরের ডিপার্টমেন্টের হেড বানাইলো আর লোকালি কাউকে, ধরেন ইন্দোনেশিয়াতে আপনার সাবসিডিয়ারি। সো সেই লোকাল এইচআর যেই হেডটা সে কি করলো, তাদের ইন্দোনেশিয়া বলেন আর আমাদের মতো দেশের কিছু কিন্তু একটা কালচার আছে যে আমি যখন একটা পজিশনে যাচ্ছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটু প্রেফারেন্স দিয়ে তাদেরকে কিন্তু আমি আগে আসো আমি এখানে আসি তোমাকে আমি ঢুকাই দিচ্ছি। দিস ইজ আ কালচার এবং ইন সাম কান্ট্রিজ ইট ইজ ভেরি ইন্টেন্স যে না ওরা এটা করবেই, না করলে বরং ওদেরকে খারাপভাবে দেখা হয় সোসাইটিতে। হ্যাঁ, থাকতেই পারে এরকম কালচার, আমাদের বাংলাদেশেও কিন্তু আছে এই কালচার, কিছু হইলেও আমরা কিন্তু করি এটা, রাইট? সো তখন এখানে কিন্তু তারা কেয়ার করে না যে এই মানুষটা কি এই কাজের জন্য প্রপারলি স্কিলড, নাকি তার এক্সপিরিয়েন্স আছে, নাকি এই কাজের জন্য সে যোগ্য, এই জিনিসগুলো কিন্তু অতটা কেয়ার করে না। সো দ্যাট বিকামস আ প্রবলেম ফর ইয়োর ফার্ম টু। সো এইসব ক্ষেত্রে এইচআর পলিসিজ আর ভেরি ক্রিটিক্যাল এবং আপনাকে এই জিনিসগুলো খুব মাথায় মানে খুব এই ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হয়। সো তখন কি করতে হবে, কীরকম পলিসি থাকা উচিত, দ্যাট ভ্যারিজ ফ্রম ফার্ম টু ফার্ম। তারা কি অনেক বেশি স্ট্রিক্ট হবে, ওয়েদার দে উইল বি অ্যালাউইং ইট অর নট, বা এখানে কোনো অন্য ধরনের প্রসেস অফ থাকবে কিনা, সিলেকশন থাকবে কিনা, প্রসেস অফ প্রকিউরমেন্ট থাকবে কিনা। সো এই ধরনের অনেক কিছু চিন্তা করে থাকে। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম ওই যে কোন ক্যাটাগরির এমপ্লয়ের কথা যেটা বললো যে কি ক্যাটাগরি, সেটা হচ্ছে যে দেখা যায় যে যখন আমি ওভারসিজে যখন একটা এমপ্লয়িকে পাঠাই, হ্যাঁ, তো বিভিন্ন কান্ট্রিতে কিন্তু বিভিন্ন ধরনের রেগুলেশন থাকে, এই সিলেকশন বলেন বা স্টাফিং বলেন বা রিক্রুটমেন্ট বলেন। হ্যাঁ, তো ধরেন একটা কান্ট্রিতে এরকম হইতে পারে যে এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এমপ্লয়মেন্টের আগে আপনার রিক্রুটমেন্টের আগে আপনার এইডস টেস্টের একটা মেডিকেল সার্টিফিকেট আপনাকে দিতে হবে। হ্যাঁ, সো দ্যাট মে বি অ্যাকসেপ্টেবল ইন ইয়োর কান্ট্রি। একই সাথে ধরেন আপনি ইউএসএ থেকে কাউকে পাঠাচ্ছেন, দ্যাট ইজ আ কন্ট্রোভার্সিয়াল টপিক ইন ইউএসএ, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড দেয়ার ইন দেয়ার কালচার অল ইন দেয়ার পলিসিস। হ্যাঁ, সো এই যে কোন ক্যাটাগরির এমপ্লয়িজ ইনভলভ হচ্ছে আর হচ্ছে না এইসব ক্ষেত্রে কমপ্লেক্সিটিস থাকে এবং এইসব কমপ্লেক্সিটিসের কারণেও এই যে দ্য ইন্টেন্সিটি অফ ডিফারেন্সেস বিটুইন ডোমেস্টিক অ্যান্ড আইএইচআরএম দ্যাট ইজ ক্রিয়েটেড, এই জায়গায় ইন্টেন্সিটির ডিফারেন্সেসগুলো ক্রিয়েট হয়ে থাকে। ওকে, সো আজকে আলহামদুলিল্লাহ দিস ইজ চ্যাপ্টার 1, এখানে আমরা শেষ করলাম 1 ঘন্টার মধ্যে মাশাআল্লাহ। সো আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ নেক্সট চ্যাপ্টার শুরু করব, হোপফুলি টাইমের মধ্যে আপনাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে।